বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো কমিটিতে অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কাউকে যোগ দেওয়া যাবে না। বৃহস্পতিবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিএনপির ওয়ার্ড থেকে কেন্দ্র, অঙ্গ ও সহযোগী সংগঠনের যে কোনো স্তরের কমিটিতে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা অরাজনৈতিক কাউকে যোগদান করানো যাবে না। আরও বলা হয়, পতিত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন রাজনৈতিক সংগঠন কৌশলে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের পদ নেয়ার অপচেষ্টা করছে। এ অবস্থায় নেতাকর্মীদের এ ধরনের ভুয়া সংগঠনের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মেডিকেল রিপোর্টের অপেক্ষায় চিকিৎসকেরা। বুধবার হাসপাতালে ভর্তির পরই বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই রিপোর্ট হাতে পেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে বুধবার শুরু হয় খালেদা জিয়ার চিকিৎসা। ব্যক্তিগত চিকিৎসকদের সাথে পরামর্শ করে পরবর্তী ধাপ শুরু করেন লন্ডনের ডাক্তাররা। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ থেকে যাওয়া চিকিৎসকেরা। এদিকে খালেদা জিয়ার জন্য বাসা থেকে খাবার রান্না করে নিয়ে গেছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ লিভার, কিডনি, ডায়াবেটিস সহ নানা রোগে আক্রান্ত। শেখ হাসিনার পতনের পর রাজনৈতিক দলগুলো এখন ঐক্য ধরে রাখতে পারছে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতার জন্য এখন অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে রাজনীতি করতে সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। বৃহস্পতিবার গুলশানে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিহিংসামূলক মামলার উপর লিখিত রাজবন্দির জবানবন্দি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করতেই এ অনুষ্ঠানের আয়োজন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠানের শুরুতেই বইয়ের মোড়ক উন্মোচন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল বলেন, নেতাকর্মীদের আন্দোলনের ফলেই চিকিৎসার জন্য বিদেশে যেতে পেরেছেন খালেদা জিয়া। অল্প দিনের মধ্যে মামলা থেকে মুক্তি পেয়ে তারেক রহমানও দেশে ফিরবেন। আমিরের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা একেবারেই কোন পারিশ্রমিক না, অর্থাৎ যেটাকে আমরা বলি রেন্ট না নিয়ে তারা এই প্রতিশ্রুতি দিয়েছেন। ম্যাডাম লন্ডনে গিয়ে পৌঁছেছেন তার চিকিৎসার জন্য মুক্ত অবস্থায়। এর চেয়ে বড় প্রাপ্তি ওদের আর কি আছে? পরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন যেন নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে দিতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। কিন্তু বিভক্তির রাজনীতি যেন আমরা না করি। এখন যেটা প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য ঐক্য। নিরপেক্ষ নির্বাচন ছাড়া সংস্কার টেকসই হবে না বলেও জানান মির্জা ফখরুল। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2008 থেকে 16 বছরে সারা দেশে 2276 নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সেই সাথে 153 জনকে গুমের অভিযোগ করেছে দলটি। হত্যাকাণ্ডে অভিযুক্ত করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বিএনপিকে নিশ্চিহ্ন করতেই গুম ও খুনের ঘটনা ঘটানো হয়েছে জানায় বিএনপি। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলাদা দুটি অভিযোগ জমা দেন বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান। এ সময় তার সঙ্গে ছিলেন সেলের অপর সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। তাদের অভিযোগ, সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যে সারা দেশে নেতাকর্মীদের ক্রসফায়ারে হত্যা করা হয়।
এ বিষয়ে জেলা, উপজেলা, মহানগর ও ইউনিয়ন ভিত্তিক তালিকা জমা দেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। এছাড়া বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ ১৫৩ কর্মীকে গুমের ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। যুবদল, ছাত্রদল, মূল দল সহ তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা। এরই আমরা আজকে ২৭৭ জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। গুম, খুন ও হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়। হত্যা ও গুমের সাথে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নামও উল্লেখ করা হয়েছে। এ সংখ্যা শতাধিক বলে জানানো হয়েছে। যারা গুম করেছে এদের আসামি এবং যারা ক্রসফায়ার দিয়েছে আমরা আসামি চিহ্নিত করেছি এভাবে যে সংশ্লিষ্ট থানায় যিনি দায়িত্বরত পুলিশ অফিসার ছিলেন, ওখানের যে পুলিশ সুপার ছিলেন এবং ওই টিমে যারা ছিলেন আমরা তাদেরকে এখানে আসামি হিসেবে দিয়েছি। ক্রসফায়ার ও গুমের বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠিও ট্রাইব্যুনালে জমা দিয়েছে দলটি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় গ্রেপ্তার নিরপরাধ জওয়ানদের মুক্তি ও পুনর্তদন্ত সহ ৩ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ মোড়ে গিয়ে অবরোধ করেন স্বজনরা। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে শাহবাগে অবস্থান নেন তারা। আন্দোলনকারীরা বলছেন, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সব বিডিআর জেলবন্দীদের মুক্তি, মামলা বাতিল, চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসন এবং হত্যা মামলাটির পুনর্তদন্ত ও ন্যায় বিচার দাবিতে তাদের কর্মসূচি। ২ দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বিক্ষোভ চালিয়ে আসছিলেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে দাবি তুলে ধরার সুযোগ চান আন্দোলনকারীরা। এদিকে শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশ সদস্যরা। অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেটি দেখভাল করেন তারা। তবে গুরুত্বপূর্ণ এ মোড় বন্ধ হয়ে যাওয়ায় চারদিকে যানজট তৈরি হয়েছিল। কিন্তু ৫ মাসে আমরা বিভিন্ন প্রক্রিয়ায় সরকারকে অবহিত করে এমন চেষ্টা করে আসছিলাম, কিন্তু এই সরকারের কাছে যেরকম ফলাফল আশা করছিলাম সে ফলাফল পাইনি। গত সরকার আমলে যত মামলা ছিল সব খারিজ হয়ে গেছে, তাহলে সেই সরকারের আমলের মামলায় কেন আমাদের বিডিআর এখনো জেলে থাকবে? গত ১৬ বছর যাবৎ আমাদের কিছু লোক এখনো জেলখানায় রয়ে গেছে। তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে, সাজা ভোগ করার পরেও তারা এখনো জেলখানায় বিভিন্ন রোগে ভুগতে আছে। ১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আগামী সপ্তাহে এর সময় নির্ধারণ করা হবে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান উপদেষ্টা মাহফুজ আলম। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে পাঠ্যপুস্তক বিতরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয়। বিস্তারিত জানাতে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করা হয়। এতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহফুজ আলম জানান, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থান ঘোষণাপত্র দেওয়ার দাবি থাকলেও পেছাতে পারে সময়। শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং গণঅভ্যুত্থানের যতগুলো পক্ষ আছে, যত ধরনের পক্ষ আছে, সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র, কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে। কিছু সময় বৃদ্ধি হতে পারে, কিন্তু এটা দেরি হবে না, খুব বেশি দেরি হবে না। বৈঠকে কথা হয় স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতেও। সংবিধান বাতিল না সংস্কার, সেসব বিষয়েও সিদ্ধান্ত হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে। কতটুকু সংস্কার করব, কি কি বিষয় নিয়ে আমরা অ্যাম্বিশন করি, ওইটা হয়তো আলোচনা যাবে। যেমন এই যে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে বাতিল করার প্রশ্নটা, এটা আমরা আলোচনা করে ঠিক করব। যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে সবার সাথে আমরা ফর্মালি ইনফর্মালি কথা বলবো, বসবো। এ সময় প্রেস সচিব জানান, ফেব্রুয়ারি মাসের মধ্যে সব শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে যাবে। যানজট নিরসনে সরকার দ্রুত কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে বলেও জানান তিনি। পাঠ্যপুস্তক আগামী মাসের মধ্যে সবাই হাতে পাবেন, সবার হাতে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে দুদকের নেতৃত্বে যৌথ টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এস আলম, সামিট ও অরিয়ন সহ 10টি প্রতিষ্ঠানের অর্থ পাচার নিয়ে গঠিত টাস্ক ফোর্স এরই মধ্যে কাজ শুরু করেছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক 2 সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় এ কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে দুদকের নেতৃত্বে একটি টাস্কফোর্স গঠন করা হবে। এছাড়া অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে এরই মধ্যে 10টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে দুদক। দুদক ছাড়াও সিআইডি, বিএফআইইউ এবং কাস্টমস কর্মকর্তাদের নিয়ে গঠন করা হয়েছে টাস্কফোর্স। এস আলম গ্রুপ, সামিট ও অরিয়ন সহ 10টি প্রতিষ্ঠানের অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে তারা। যেই ক্ষেত্রে অনিয়ম এবং দুর্নীতির প্রমাণাদি পাওয়া গেছে সেগুলি সংক্রান্তে সে প্রতিবেদনে উপস্থাপন করে থাকে এবং এই প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে উপস্থাপনের পর এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে। এদিকে ৩,১০০ কোটি টাকার অবৈধ লেনদেন ও ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুর ৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। নরসিংদীর সাবেক এমপি আনোয়ারুল আশরাফ খান ও তার স্ত্রীর ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদা দুটি মামলা করেছে দুদক। প্রমাণাদি পাওয়া গেছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে পাঠানো চিঠির জবাব না পেলে আবার কবে নাগাদ তাগাদাপত্র দেবে ঢাকা, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে একথা জানান মুখপাত্র। বলেন, পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফরে কৃষি, শিক্ষা, বাণিজ্য ছাড়াও রোহিঙ্গা ইস্যুতে আলোচনা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি কোন স্ট্যাটাসে অবস্থান করছেন 5 মাস পরও তা অজানা বাংলাদেশ সরকারের কাছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সঙ্গে ভারতে তার স্ট্যাটাসের কোনো সম্পর্ক নেই। বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়া হয়েছে। বাংলাদেশের একজন নাগরিককে ফেরত চেয়েছে। এখানে ইন্ডিয়াতে উনি কোন স্ট্যাটাসে আছেন সেটা আমার জন্য বিবেচ্য কেন হবে? আমরা ফেরত চেয়েছি, আমরা ভারতের উত্তরের জন্য অপেক্ষা করব। এর মাঝখানে কি হবে বা এটার কূটনৈতিক রীতিনীতি কি, এটা আপনাদের জন্য ওপেন ফর ইন্টারপ্রিটেশন। কূটনীতির ধরা বাঁধা অনেক কিছুই থাকে না, এটা এরকম একটা পরিস্থিতি। শেখ হাসিনার পাসপোর্ট বাতিলের বিষয়টি ভারত অবহিত কিনা এই বিষয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশের কোনো নাগরিকের পাসপোর্ট বাতিল হলে মিশনের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে তা জানিয়ে দেওয়া হয়। যে পাসপোর্ট বাতিল হয়ে গেলে সেখানে ভিসার কোনো বিষয় থাকছে না। এখন আপনারা যা জানেন আমরাও একটুকুই জানি। মুখপাত্র জানান, 20 জানুয়ারি 3 দিনের সফরে চীনে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। সফরে 2 দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে কৃষি, শিক্ষা, বাণিজ্য, রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা হবে। এই সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সম্প্রতি নতুন করে আরও 36 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 43তম বিসিএসে বাদ পড়া 227 জনের চাকরিতে যোগদানের সুযোগ তৈরি হয়েছে। জনপ্রশাসন সচিব জানিয়েছেন, বাদ পড়াদের নতুন করে ভেরিফিকেশন হবে। কারো নামে রাষ্ট্রদ্রোহ মামলা বা ফৌজদারি অপরাধ থাকলেই কেবল বাদ পড়বেন। এ সিদ্ধান্তে খুশি বঞ্চিতরা। 15 জানুয়ারির মধ্যে যাচাই বাছাই শেষ করার দাবি তাদের। 2023 সালে 43তম বিসিএসের সব প্রক্রিয়া শেষ করে 2805 জনকে নিয়োগের সুপারিশ করে পাবলিক সার্ভিস কমিশন পিএসসি। যাচাই বাছাই শেষে গত বছরের অক্টোবরে 2064 জনকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হয়। 30 ডিসেম্বর নতুন করে আরও 168 জনকে বাদ দিয়ে 1896 জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভেরিফিকেশনে গোয়েন্দা প্রতিবেদন নেতিবাচক হওয়ায় তাদের বাদ দেওয়া হয়েছে। বঞ্চিতরা নানাভাবে তাদের বাদ না দেওয়ার দাবি জানিয়ে আসছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে বাদ পড়াদের আবার ভেরিফিকেশন হবে, কারো নামে রাষ্ট্রদ্রোহ মামলা কিংবা ফৌজদারি মামলা থাকলে তারা বাদ পড়বেন। আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এ সিদ্ধান্তে খুশি বঞ্চিতরা। তারা বলছেন 15ই জানুয়ারি চাকরিতে যোগ দেবে এ ব্যাচের কর্মকর্তারা। এর মধ্যে যাচাই বাছাই শেষ করার দাবি তাদের। আমরা আশা করব যে সকল যে কার্যক্রম আছে সেগুলা সাপেক্ষে যেন আমাদের 15 তারিখে জয়েনটা আমাদের সম্পন্ন করা হয়, তাহলে আমরা উপকৃত হব আর কি। বিশেষ করে আমাদের যে আমরা 15 তারিখে আমাদের অনেক সহকর্মীরা জয়েন করছেন, এটা আমাদের সারা জীবনের একটা স্বপ্নের দিন এই দিনটা। তো এই দিনটাতে আমরা যেন সবাই একসাথে যেতে পারি। এদিকে সরকারি চাকরি হওয়ার পরও পতিত আওয়ামী লীগের শাসনামলে ভেরিফিকেশনের নামে বহু প্রার্থীকে বাদ দেয়া হয়। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শরীয়তপুরের জাজিরা থানা ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ওসি আলামিনের মরদেহ। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ ও চিকিৎসক। ওসির স্বজনেরা জানিয়েছেন 2 বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। তবে এই ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। 4 মাস আগে ঢাকার সিআইডি থেকে বদলি হয়ে শরীয়তপুরের জাজিরা থানায় যোগ দেন ওসি আলামিন। অফিসের দায়িত্ব শেষে থাকতেন থানার 4তলা ভবনের একটি রুমে। বৃহস্পতিবার সকালে কাজ শুরু করেন স্বাভাবিকভাবেই। এক পর্যায়ে ওই রুমটিতে গিয়ে আর ফিরে না আসায় দুপুর 1টার দিকে সেখানে যান সহকর্মীরা। দেখতে পান ঝুলন্ত মরদেহ। এমন খবরে থানার সামনে ভিড় করতে থাকেন স্থানীয়রা। পরে প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। আমাদের মধ্যে একটা কিউরিওসিটি এবং একটা জাগছে যে ওসি সাহেব মারা গেছে, আমরা বিস্ময় হতবাক হয়ে গেছি। একটা লোক আসলো, কেবল জয়েন করলো সেপ্টেম্বরের 9 তারিখে নাকি যেন, তো একটু দেখে আসে, তো এই বলে আসা। খবর পেয়ে থানায় যান ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রাথমিকভাবে পুলিশ ও চিকিৎসকের ধারণা আত্মহত্যা করেছেন ওসি আলামিন। আমরা ওখানে যাওয়ার পরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখেছে এবং আলটিমেটলি আমাদের কাছে প্রাইমারিলি যেটা মনে হয়েছে যে সুইসাইড। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য পোস্টমর্টেম পর্যন্ত অপেক্ষা করতে হবে। আলামিনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। স্বজনদের দাবি, পারিবারিক কোনো সমস্যা না থাকলেও 2 বছর ধরে বিষণ্ণতায় ভুগছিলেন তিনি। সিজোফ্রেনিয়ার ওষুধও খেতেন। তো সমস্ত বিষয়ে আমরা বিবেচনা করছি। ওনার যে ওষুধগুলো ছিল সেই ওষুধগুলো আমরা পেয়েছি এবং ওনার ভাইয়ের সাথে কথা বলেছি। বিগত 2 বছর থেকে উনি ডিপ্রেশনের ওষুধ খাচ্ছিলেন। ফ্যামিলিতে কোনো অসন্তোষ ছিল না, ফ্যামিলিতে কোনো অসন্তোষ নাই। 2টা বাচ্চা নিয়ে খুব সুখী পরিবার আছে। ঘটনাস্থল পরীক্ষা করেছে ঢাকা গোয়েন্দা বিভাগের ফরেনসিক দল। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে ঢাকা মেডিকেলে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চলতি অর্থবছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে সংক্রান্ত 2টি অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ 2টি হল মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ 2025 এবং দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ 2025। এ 2টি অধ্যাদেশ জারির পর জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর ফলে মোবাইল ফোনে কথা বলা, ইন্টারনেট ব্যবহার, মিষ্টি, ওষুধ, এলপি গ্যাস, ফলের রস, ড্রিঙ্ক, বিস্কুট, চশমার ফ্রেম, সিগারেট সহ শতাধিক পণ্য ও সেবার খরচ বাড়বে। এর আগে 1 জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ভ্যাট সম্পূরক শুল্ক বৃদ্ধির এনবিআরের প্রস্তাব পাশ করা হয়। আইন মন্ত্রণালয়ের মতামতের সাপেক্ষে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদনের পর তা অধ্যাদেশ আকারে জারি করা হলো। ভারত, পাকিস্তান ও মিয়ানমারের চাল এলেই মজুতদাররা বাজার ছাড়তে বাধ্য হবে। এতে বড় মৌসুমের আগেই চালের দাম পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। জানিয়েছেন টিসিবির ফ্যামিলি কার্ড বৃদ্ধির ব্যাপারেও চিন্তা করছে সরকার। এছাড়া রমজানে পণ্যের সরবরাহ ঠিক রাখতে এরই মধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। গেল 26 ডিসেম্বর ভারত থেকে 24,500 টন চাল আসে চট্টগ্রাম বন্দরে। 2-1 দিনের মধ্যে আরও 27,000 টন আসার কথা রয়েছে। তবে এতে চালের দামে লাগাম টানা যায়নি।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাতের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টার ব্রিফিংয়ে চাল নিয়ে প্রশ্ন করেন গণমাধ্যম কর্মীরা। উপদেষ্টা বলেন, আমদানির সব চাল এলে অবৈধ মজুতদারি থাকবে না। আমদানিকে আরো বেশি উদার করেছে, যেটা আমরা বললাম যে আমরা 63%কে 3%-এ নামিয়ে নিয়ে এসেছি। আমনের ভরা মৌসুম এই মুহূর্তে চলছে, আমাদের এপ্রিল নাগাদ বোরো ধান আসবে। সো আমরা আশা করি যে এখন থেকে এপ্রিল মানে আগামী 3 মাস বাজারের যে একটা সাময়িক অবস্থা তৈরি হয়েছে, আমরা আশা করি ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। এছাড়া টিসিবির ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে সরকারের। ডুপ্লিকেশনের ফলে যে প্রায় 37 লক্ষ কমেছে, আমরা আরো 37 লক্ষ বাড়াতে চাই এবং আমরা আমাদের স্বচ্ছতা আনার ফলে আমাদের ক্রয়ও স্বচ্ছতা এবং বিপণনেও স্বচ্ছতার মাধ্যমে যদি এটা 1 কোটি থেকেও বৃদ্ধি করা সম্ভব আমরা সেটাও করব। বাণিজ্য উপদেষ্টা জানান, উৎপাদন ও সেবা খাতে বিনিয়োগে প্রস্তাব করেছে তুরস্ক। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, মেশিনারিজ, অবকাঠামো খাত নিয়েও আগ্রহী দেশটি। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাঝারি শৈত্যপ্রবাহ বইছে সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। ভোরে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস, যা এ মৌসুমের সর্বনিম্ন। এদিকে কয়েকদিনের স্বস্তির পর বৃহস্পতিবার থেকে জেলায় ফের শৈত্যপ্রবাহ শুরু হয়, বেড়েছে ভোগান্তি। হিমেল হাওয়ার পাশাপাশি ঘন কুয়াশায় বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। চুয়াডাঙ্গা, মেহেরপুরেও অব্যাহত আছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতের মধ্যেও জীবিকার প্রয়োজনে পথে নামা মানুষ চরম দুর্ভোগে। সড়কের পাশে আগুন জ্বেলে তাপ নিতে দেখা গেছে অনেককে। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। মৃদু শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, যশোর ও মৌলভীবাজারের উপর দিয়েও। এতে ভোগান্তি বেড়েছে নিম্ন আয়ের মানুষের। এছাড়া শীতজনিত রোগের প্রকোপ বাড়ায় হাসপাতালে ভিড় বেড়েছে রোগীদের। শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, এই যে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, এর ফলে জনজীবনে কি কি প্রভাব দেখছেন, আর হাসপাতালে রোগীর সংখ্যা তুলনামূলক বাড়ছে কিনা? জি, পঞ্চগড় আসলে শীতের জেলা হিসেবেই পরিচিত। তার কারণ এই শীত মৌসুমের অধিকাংশ সময় জুড়েই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা সারা দেশের তুলনায় রেকর্ড হয়ে থাকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আমরা এবারও দেখছি যে মৌসুমের শুরু থেকেই কিন্তু পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। আমরা দেখেছি যে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দফায় দফায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। সেই মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু আজকে মাঝারি শৈত্যপ্রবাহ রূপ নিয়েছে। আমি কিছুক্ষণ আগে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন জিতেন্দ্রনাথ রায়, তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস। সকাল 6টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। তো সর্বনিম্ন তাপমাত্রা যদি 6 থেকে 8-এর মধ্যে থাকে তাহলে এই পর্যায়টাকে তারা মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ বলছেন। এবং গতকাল কিন্তু পঞ্চগড়ে মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ ছিল। তো আসলে প্রতিদিন বিকেলের পর থেকে কিন্তু ঘন কুয়াশা শুরু হয়। ঘন কুয়াশার সাথে উত্তরের হিমশীতল বাতাস থাকে। রাতভর হাড় কাঁপানো শীত অনুভূত হয়। পরদিন সকাল 9টা মানে 8টা পর্যন্ত কিন্তু সেই ঘন কুয়াশা এবং হিমশীতল বাতাস থাকে। 8টার পরে আমরা দেখছি যে গতকালকেও এবং আজকেও কিন্তু 8টার পরে সূর্যের মুখ দেখা গেছে এবং সূর্যের ঝলমলে আলো কিন্তু ছড়িয়ে পড়ছে চারদিকে। এই সূর্যের উত্তাপ যদিও খুব বেশি নেই, তারপরেও কিন্তু মানুষের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে যতক্ষণ পর্যন্ত এই সূর্যের রোদ থাকে। বিকেলের দিক কিন্তু আবার সেই ঘন কুয়াশা এবং হিমশীতল বাতাস। মূলত রাতের তাপমাত্রা অর্থাৎ রাতের গড় তাপমাত্রাই বলা হচ্ছে মৃদু, বলা হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং সর্বনিম্ন তাপমাত্রা আবহাওয়া অফিসের হিসেব অনুযায়ী কিন্তু বর্তমানে মাঝারি পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। আর আপনি বলছিলেন যে রোগ বালাই, শীতজনিত রোগ বালাইয়ের কথা। আসলে প্রত্যেক বছর আমরা দেখি যে এই শীত মৌসুমে কিন্তু অসংখ্য শীতজনিত রোগী হাসপাতালে এবং 5 উপজেলা বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। এবারও আমরা এর ব্যতিক্রম দেখছি না। প্রত্যেক দিন অসংখ্য রোগী আসছেন, বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তারা সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়া এমন শীতজনিত নানান রোগে
আক্রান্ত হয়ে আসছেন। আমি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মনোয়ার হোসেনের সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে এই সময় আসলে শিশু, বিশেষ করে শিশুরা এবং যারা একটু বয়স্ক মানুষ, তাদের বিকেলের পর বাসার থেকে বাইরে বের না হওয়াই ভালো এবং তরল খাবারের পরামর্শ দিচ্ছে, তারা বাসি খাবার এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ পঞ্চগড়ে, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। দেশে প্রথমবার রিও ভাইরাস শনাক্ত হয়েছে। 5 জনের শরীরে এই ভাইরাস পেয়েছে আইইডিসিআর। তবে কারো ক্ষেত্রে তেমন কোনো জটিলতা দেখা যায়নি। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন 5 জনই। ভাইরাসটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। খেজুরের কাঁচা রস খেয়ে প্রতি বছর নিপা ভাইরাসে আক্রান্ত হন অনেকে। তেমনই লক্ষণ দেখে সম্প্রতি 48 জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। এদের মধ্যে নিপা ভাইরাস না মিললেও 5 জনের শরীরে পাওয়া গেছে রিও ভাইরাস। নতুন রোগজীবাণু অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির সঙ্গে আইইডিসিআরের নিয়মিত গবেষণায় শনাক্ত হলো এই ভাইরাস। আমাদের কাছে হিস্ট্রি আছে যে সাসপেক্টেড নিপা অথবা নিপা লাইক সিমটম, তার সাথে খেজুরের কাঁচা রস খাওয়ার হিস্ট্রি। প্যাথোজেন ডিসকভারি প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে আমরা রিও ভাইরাস পেয়েছি। এর আগে বাংলাদেশে এটা কখনো রিপোর্টেড হয় নাই। রিও ভাইরাস ছড়ায় হাঁচি কাশির মাধ্যমে। আক্রান্ত হলে শ্বাস প্রশ্বাসের সমস্যা, জ্বর, মাথা ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। মারাত্মক হলে নিউমোনিয়া, এমনকি এনকেফালাইটিস বা মস্তিষ্কের প্রদাহ দেখা দিতে পারে। বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা। বাংলাদেশে অনেক এনকেফালাইটিস হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কারণটা আমরা খুঁজে পাই না। তো আমার মনে হয় যে আমরা যদি এইভাবে কাজ করতে থাকি এবং আরও কিছু ভাইরাল ইনফেকশন যদি জানতে পারি যে এদের এক্সিস্টেন্স আছে এবং এনকেফালাইটিস পেশেন্টদের মধ্যে পাওয়া যাচ্ছে, তখন হয়তো বা আমাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা অনেক সাহায্য করবে। যে সব ক্ষেত্রে ঢালাওভাবে অ্যান্টিবায়োটিকের রোল যে না, এটা প্রমাণ করার ক্ষেত্রেও আমি মনে করি যে ফাইন্ডিংসগুলো কাজে দেবে। বিশ্বে প্রথম রিও ভাইরাস শনাক্ত হয় 1950 সালে। প্রাদুর্ভাব বাড়ে শীতের সময়। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপচে পড়া ভিড়ের কারণে ঠাকুরগাঁওয়ে ইত্যাদির অনুষ্ঠানে অনেক দর্শককে দাঁড়িয়ে থাকতে হয়। এর জেরে চেয়ার ছোড়াছুড়ির কারণে বেশ কিছু দর্শক। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়। তবে পরে আবারও অনুষ্ঠানের বাকি অংশের শুটিং হয়। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার একটি রাজবাড়িতে। প্রত্যক্ষদর্শীরা জানান 2000 দর্শককে প্রবেশের পাস দেয়া হলেও অনুষ্ঠানে কয়েক হাজার মানুষের সমাগম হয়। এক পর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে অনুষ্ঠানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় দর্শকদের একটি অংশ চেয়ার ছোড়াছুড়ি করেন। মহিলা বাচ্চা এরা আছে, আপনারা কি করছেন? ওই পাশে কি করছেন আপনারা? আমার কেউ এখানে আসেনি, আপনাদের আত্মীয় এসেছে। খুলনা শিল্প কারখানায় প্রথমবারের মতো পাইপলাইনে আসছে গ্যাস। প্রথম সংযোগ দেয়া হবে বিসিক শিল্পনগরীতে। আগামী জুনের মধ্যে পাইপলাইন স্থাপন শেষ করে কারখানায় গ্যাস সরবরাহের আশা সুন্দরবন গ্যাস কোম্পানির। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিল্প ও বাণিজ্যের প্রসারে এ অঞ্চলে আরও বড় পরিসরে গ্যাস সরবরাহের দাবি খুলনাবাসীর। খুলনা সহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহের লক্ষ্যে 2012 সালে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে খুলনার আড়ংঘাট পর্যন্ত পাইপলাইন বসানো হয়। তবে এক যুগ পার হলেও পাইপলাইন দিয়ে আসেনি কোনো গ্যাস। অবশেষে নিয়ন্ত্রক সংস্থা সুন্দরবন গ্যাস কোম্পানি খুলনার বিসিক শিল্পনগরীতে গ্যাস সরবরাহের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে নগরীর আড়ংঘাটা সিটি গেট স্টেশন থেকে শিরোমণি বিসিক নগরী পর্যন্ত 8 কিলোমিটার জুড়ে বসানো হচ্ছে পাইপলাইন। আর যোগীপুলে বসছে রেগুলেটিং মিটারিং স্টেশন। এখানে 10 ইঞ্চি পাইপলাইন হচ্ছে, এটা আড়ংঘাটা থেকে বিসিক পর্যন্ত যাবে। লাইনে প্রেসার থাকবে 300 PSI। 5 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প আগামী জুনের মধ্যে শেষ করার আশা সুন্দরবন গ্যাস কোম্পানির। এর মাধ্যমে বিসিক শিল্পনগরীতে দৈনিক 25 লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে। পাইপলাইন নির্মাণ কাজ সম্পূর্ণ হলে আমরা বিসিকে গ্যাস সরবরাহ করতে পারব। আর এই কাজটা শেষ হতে আগামী 6 মাসের মধ্যে কাজটা শেষ হবে বলে আমরা আশা করছি।
শিল্প কারখানা ও বাণিজ্যের প্রসারে খুলনায় আরও বড় পরিসরে গ্যাস সরবরাহের দাবি নাগরিক নেতাদের। আমাদের যে শিল্প কলকারখানা এবং যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে খালিশপুর এবং খালিশপুর অন্যান্য যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো সফলভাবে চালুর জন্য আমাদের দাবি পর্যাপ্ত গ্যাস সরবরাহ যাতে হয়। বিসিক শিল্পনগরীর 4টি প্রতিষ্ঠান ইতিমধ্যে গ্যাস সংযোগের জন্য আবেদন করেছে। প্রক্রিয়াধীন রয়েছে আরও বেশ কয়েকটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMD এর গভীর নলকূপ ও সেচ যন্ত্রের অপারেটর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। শর্ত ভেঙে রাজনৈতিক বিবেচনা ও ঘুষ নেওয়ার অভিযোগ বঞ্চিত প্রার্থীদের। এদিকে নিয়োগ বঞ্চিতদের তোপের মুখে পড়েছেন BMD এর কর্মকর্তারা। হামলার আতঙ্কে কার্যালয়ে ঢুকতে না পারায় স্থবির দাপ্তরিক কার্যক্রম। গেল অক্টোবরে চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলায় BMD এর 1650টি গভীর নলকূপ ও সেচ যন্ত্রের জন্য নতুন অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রার্থীদের সাক্ষাৎকার শেষে 30 ডিসেম্বর প্রকাশ করা হয় ফলাফল। এরপরেই অপারেটর নিয়োগে অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন বঞ্চিত প্রার্থীরা। বিক্ষুব্ধতার দাবি, নিয়োগের ক্ষেত্রে শর্ত মানা হয়নি। স্কিমের আওতায় জমি নেই এমন ব্যক্তিও অপারেটর নিয়োগ পেয়েছেন। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিপক্ষে অনেকগুলো কাগজপাতি জমা দিছে, কিন্তু তারা লিগ্যাল না, আনলিগ্যাল। আমি লিগ্যাল, তারপর আমাকে তারা সহযোগিতা করছে না। সে একজন তানোরের মহিলা, তার নামে কিভাবে ডিপটা হয়, মানে ইঞ্জিনিয়ারকে টাকার বিনিময়ে আর কি ডিক্লারেশন দিয়েছে। এদিকে নতুন নিয়োগ কেন্দ্র করে অনিয়ম বিশৃঙ্খলার কারণে সেচ নিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। আমরা ভরসা পাই না তার উপরে। যার নামে লিয়েছে সে তার ছেলে যেন রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, সে যে কখন আসতে পারবে না পারবে। সময় মতোই বাগানে পানি পাই এবং তার চলাফেরা ভালো। আমরা চাই যে এই ম্যানেজারই থাকে আমাদের জন্য। BMDA কর্তৃপক্ষ বলছে, গভীর নলকূপ ও সেচ যন্ত্রের মধ্যে 35 থেকে 40% নিয়োগ পেয়েছেন নতুনরা। তবে বঞ্চিতদের রোষের কারণে কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে আসতে না পারায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। অফিসে হুমকি দিচ্ছে, যার কারণে আমাদের অফিসার সেখানে কর্মপরিবেশ ফিরে পাচ্ছে না। কর্মপরিবেশ অফিসে ফিরে না পাওয়ায় তখন তারা নিজের নিরাপত্তা না থাকায় তারা অফিস করতে পারছে না। এরই মধ্যে নতুন নিয়োগ পাওয়া অপারেটরদের বাদ দিতে জেলা প্রশাসক বরাবর 2 শতাধিক আবেদন জমা পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাকাশের নতুন এক গ্যালাক্সির নাম ফায়ারফ্লাই স্পার্কল। দূরবীনের চোখে রাতের আধারে যেন একগুচ্ছ জোনাকির ঝাঁক ঝলমল করছে। নাসার জ্যোতির্বিজ্ঞানী লামিয়া মাওলা সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপে আবিষ্কার করেন এই গ্যালাক্সি। তিনি জানান, বিগ ব্যাংয়ের 60 কোটি বছর পর গঠন হয়েছে ফায়ারফ্লাই স্পার্কল। বাংলাদেশি এই গবেষক দেশের শিক্ষা ব্যবস্থায় মহাকাশ ও জ্যোতির্বিদ্যা বিষয়ে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন। মহাকাশ যদি ক্যানভাস হয়, দূরবীন তার চোখ। স্বচ্ছ লেন্সে দাবিয়ে বেড়ান এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সি। জেমস ওয়েব টেলিস্কোপে তুলেছেন 1300 কোটি বছর দূরের নেবুলার ছবি। বিশ্বজুড়ে ফেলে দেন হইচই। তিনি জ্যোতির্বিজ্ঞানী লামিয়া মাওলা। এবছর খুঁজে পেয়েছেন এক নতুন গ্যালাক্সি। রাতের আধারে একগুচ্ছ জোনাকির ঝাঁক মহাকাশে ঝলমল করছে, তাই গ্যালাক্সিটির নাম দিয়েছেন ফায়ারফ্লাই। তো এই গ্যালাক্সিটা দিয়ে আমরা যেই প্রশ্নটার উত্তর দিতে চেষ্টা করছি সেটা হলো যে আমাদের মিল্কি ওয়েটা কোথা থেকে এসছে, আমাদের এই গ্যালাক্সিটা এটা কবে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার সময় তার দেখতে কীরকম ছিল এবং তারপরে আস্তে আস্তে কিভাবে এটি বড় হয়েছে। এই প্রশ্নটার উত্তর আমরা এই গ্যালাক্সিতে দেওয়ার চেষ্টা করছি। প্রায় 1000 আলোকবর্ষ দূরে 10টি নক্ষত্রপুঞ্জ নিয়ে ফায়ারফ্লাই স্পার্কল। এর পাশে আছে 2টি সঙ্গী গ্যালাক্সি, ফায়ারফ্লাই বেস্ট ফ্রেন্ড ও ফায়ারফ্লাই নিউ বেস্ট ফ্রেন্ড। তো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মূল উদ্দেশ্য হলো যে বিগ ব্যাংয়ের পরে জন্ম নেওয়া প্রথম তারা, প্রথম গ্যালাক্সি, সেগুলো খুঁজে বের করা, এবং আমরা এই পর্যন্ত অনেক বিগ ব্যাংয়ের কাছাকাছি পৌঁছে গেছি। লামিয়া জানান, মহাকাশের অনেক রহস্য সমাধানে আগামীতে আরও নতুন নতুন গবেষক প্রয়োজন হবে। তাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় জ্যোতির্বিজ্ঞানকে গুরুত্ব দিলে ভবিষ্যৎ মহাকাশ বিজ্ঞানে বড় অংশীদার হওয়া সম্ভব। নাসা
এডুকেশনের যে সাইটটা তারা অনেক কাজ করছে বাচ্চাদের জন্য ভিডিও বানানো, যে আমি যেমন নাসার সাথে কাজ করেছি ওদের সব বাংলায় ট্রান্সলেট করার সময় ওয়েবসাইট বানানো হচ্ছে, গ্যালারি বানানো হচ্ছে যেখানে স্টুডেন্টরা গিয়ে কোডিং শিখতে পারে এই গ্যালাক্সির ছবি ইউজ করে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক টেলিস্কোপে মহাকাশ দেখার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বাঙালি এই গ্যালাক্সি কন্যা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।